হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার আজকে রয়েছি এবিটিএ যে টেস্ট পেপার তোমাদের অঙ্কের ধারাবাহিকভাবে চলছে তার পেজ নম্বর 193 অঙ্কগুলো সমাধান নিয়ে। তা এই পর্বে আমরা যেমনভাবে বিগত দিনে চলছে 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের যে সঠিক সমাধান সেগুলো এখানে দেওয়া হবে। তা একটু বলে দিই, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দিয়ে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, যাতে করে তোমরা এই প্ল্যাটফর্ম থেকে অঙ্কের সেরা প্রস্তুতি সেরে নিতে পারো। তা বেশি কথা না বলে আমি আজকে 193 পেজের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান দেখাবো। তা প্রথমে দেখো, লিখে নিই এবিটিএ পেজ নম্বর 193। প্রথমে যে রয়েছে একের দাগের একের অঙ্কে এখানে বলেছে 300 টাকা 5 বছরের সরল সুদ 165 টাকা হলে সুদের হার হবে চারটে অপশনের মধ্যে কোনটি? তা প্রথমে দেখো, সুদটা দেওয়া আছে 165 আর 300 টাকা, তার মানে পিটা রয়েছে 300 টাকা আর টাইম রয়েছে টি সমান 5 বছর, সুদ আই সমান 165 আর এর ভ্যালুটা জানতে চেয়েছে। তাই এক্ষেত্রে সিম্পল আমরা সূত্রটা ইউজ করবো। কি জানি যে আই সমান পি টি আর বাই 100। তাহলে আই এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি 165, পির মান দেওয়া আছে 300, পি রয়েছে 5 বছর আর এর ভ্যালুটা জানতে চেয়েছে বাই 100। দুটো জিরো ক্যান্সেল হবে ওপর নিচে, তাহলে আর ইকাল টু পেয়ে যাচ্ছি 165 বাই 3 আর 5 গুণ করলে 15, 15 দিয়ে কাটাকুটি করলে 15 একে 15 আর 1 থাকলে 15 একে 15, অর্থাৎ আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 11। তার মানে এক্ষেত্রে যে চারটে অপশন রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি, 11%। এরপর আমরা একের দাগে যে দুইয়ের অঙ্কটা রয়েছে তা দেখে নেব। কি বলেছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ শূন্য হওয়ার শর্ত। সমীকরণটা রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত। তাই ক্ষেত্রে দেখো, একটি বীজ শূন্য হবে কোন শর্তে? যদি আমি সির ভ্যালুটা 0 পুট করি, এক্ষেত্রে সি ইকুয়াল টু 0 যদি আমি পুট করি তাহলে কি পেয়ে যাব? এই ইকুয়েশনটা চলে আসছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 ইকুয়াল টু 0। তার মানে দেখো এক্ষেত্রে পেয়ে যাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0, একটা এক্স যদি কমন নিই এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তার মানে এই এক্স এর মানটা আমরা 0 পেয়ে যাচ্ছি। বা আমরা এইভাবে ভাবতে পারি যে একটি বীজ তো শূন্য বলেছে, শূন্যটা আমরা বসিয়ে দেবো। তার মানে এক্স ইকুয়াল টু 0 যদি আমরা পুট করি কি পাবো? এ ইন্টু 0 স্কোয়ার বি ইন্টু 0 প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে পেয়ে যাচ্ছি দেখো সি ইকুয়াল টু 0। এইভাবে আমরা ভাবতে পারি। তার মানে এক্ষেত্রে যে চারটে অপশান রয়েছে তার সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সি ইকুয়াল টু 0। যেটা তোমাদের পছন্দ হবে সেইভাবে করবে, এটাই বেটার হবে। যেহেতু 0 একটা বীজ বলেছে আমরা 0 বসিয়ে দিলাম। এরপর একের দাগে যে 3 অঙ্কটা রয়েছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র একটা দেওয়া আছে ও, আর ওবিসি প্লাস বিএসসির মান কত হবে সেটা জানতে চেয়েছে। তার আগে ছবিটা আঁকবো। কি বলেছে? ত্রিভুজ এবিসি, তার একটা পরিকেন্দ্র রয়েছে। 3 অঙ্কে একটা ত্রিভুজ রয়েছে, আগে বৃত্তটা এঁকে নিই। এ একটা বৃত্ত আর এবিসি ত্রিভুজ রয়েছে, এ বি সি, পরিকেন্দ্র বলেছে ও। কার ভ্যালু জানতে চেয়েছে? ও বি সি, ও বি সি অর্থাৎ এই কোণটা প্লাস বিএসি বলতে এই কোণটা জানতে চেয়েছে। কি? কোণ ও বি সি প্লাস কোণ বিএসি এর ভ্যালু কত হবে? তা কিভাবে আমরা নির্ণয় করব? প্রথমে বলে দিই যে এক্ষেত্রে দেখো ও বি সমান ও সি। কারণটা কি? যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ও বি আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই কোণটা আর এই কোণটা হয়ে যাচ্ছে সমান। যেহেতু দুটো বাহু সমান তাহলে বিপরীত কোণ দুটি সমান হবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি? কোণ ও বি সি সমান
এই যে ওবিসি কোণটা, প্রথমে কি করবো, যে তিনটে কোণ, এই যে ছোট ত্রিভুজ রয়েছে, ত্রিভুজ ওবিসি, সেখান থেকে পাচ্ছি দেখো তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর আমরা ওবিসির ভ্যালু বার করতে চাইছি, তাহলে 180 ডিগ্রি থেকে এই যে বিওসি কোণটা আমরা বাদ দেবো। বিওসি বাদ দিলে যা পড়ে থাকবে সেটা সমান দুভাগে ভাগ হয়ে বি কোণ আর সি কোণ হবে। বি কোণ বলতে ওবিসি আর ওসিবি, তার মানে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে পেয়ে যাব কি, 90 ডিগ্রি মাইনাস হাফ বিওসি, এটা পেয়ে যাচ্ছি। এবার দেখো যে ভ্যালুটা আমাদের চেয়েছে, সেক্ষেত্রে আমরা যাব, মানটা আগে বসিয়ে দিই। যে ওবিসি ভ্যালু আমরা কত পেলাম, 90 ডিগ্রি মাইনাস হাফ বিওসি প্লাস বিএসসি কোণ, এটা কি, আমরা যদি বৃত্তচাপ বিসি নিই, বিসি বৃত্তচাপের উপর, বিসি বৃত্তচাপের উপর দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। এবার আমরা কি জানি, যে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ, তাহলে উল্টোভাবে ঘুরিয়ে বললে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি কোণ বিএসি সেটা হচ্ছে হাফ অফ কেন্দ্রস্থ কোণ কত, বিওসি। এবার এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, বিএসি জায়গায় কি লিখবো, হাফ কোণ বিওসি। এবার দেখো বিওসি হাফ প্লাস মাইনাস ক্যান্সেল হলে পড়ে থাকছে 90 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে আমরা যে চারটে অপশন রয়েছে তার সঠিক উত্তর কি পেয়ে যাচ্ছি, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 90 ডিগ্রি। 3-এর দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, তার ভ্যালু আসছে 90 ডিগ্রি। এরপর 4-এর দাগে যে প্রশ্নটা রয়েছে সেটা দেখে নেব, যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটার ক্ষুদ্রতম মান কত। 4-এর প্রশ্নে রয়েছে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা, এটা একটু সলভ করতে হবে। দেখো সেক বলতে আমরা জানি 1/cos, তার মানে এটা চলে আসছে 1/cos স্কয়ার থিটা। আর কোসেক বলতে 1/sin, যেহেতু স্কয়ার রয়েছে তাহলে sin স্কয়ার থিটা। এবার আমরা যদি যোগ করি, নিচে লসাগু আসবে cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ভাগ গেলে পড়ে থাকবে sin স্কয়ার থিটা, আর এরপর এটা দেখো sin স্কয়ার থিটা ভাগ গেলে পড়ে থাকবে cos স্কয়ার থিটা। এবার উপরে আসে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা সূত্র থেকে পেয়ে যাব 1/cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এবার একটা কাজ করতে হবে, ওপর নিচে আমরা 4 গুণ করব, কেন সেটা পরে বুঝতে পারবে। তাহলে উপরে যদি আমরা 4 গুণ করি, নিচেও 4 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এবার নিচেটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 sin থিটা cos থিটার হোল স্কয়ার, হলো 2 স্কয়ার বলতে 4 আর sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা চলে আসছে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি দেখো 4 এবার এক্ষেত্রে একটা 11-এর সূত্র আমরা ইউজ করব, এই অঙ্কটা 11-এর সূত্রেই করতে হবে। 2 sin থিটা cos থিটা সমান আমরা জানি sin 2 থিটা, তার মানে পেয়ে যাচ্ছি sin 2 থিটার হোল স্কয়ার, অর্থাৎ চলে আসছে 4/sin স্কয়ার 2 থিটা। এবার দেখো এই যে ভ্যালুটা দেওয়া ছিল sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, আমরা কি পেয়ে যাচ্ছি, গুছিয়ে যদি লিখি sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান পেয়ে যাচ্ছি 4/sin স্কয়ার 2 থিটা। এবার বলেছে কি, যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ক্ষুদ্রতম মান, এই ভ্যালুটাকে আমরা ছোট করতে চাইলে দেখো 4 তো কনস্ট্যান্ট হয়ে আছে, 4 কে আমরা বাড়াতে পারবো না কমাতে পারবো না, একমাত্র কমাতে পারবো sin 2 থিটা যেটা রয়েছে। তাহলে sin 2 থিটাকে আমাকে যতটা সম্ভব কমিয়ে দিতে হবে। এবার যেহেতু sin স্কয়ার রয়েছে, তার মানে দেখো sin স্কয়ার 2 থিটা বৃহত্তম মান আমাকে নিতে হবে, যে সব থেকে যদি এটা আমি বড় নিই, দেখো 4 কে আমরা কমাতে পারবো না, নিচেরটাকে আমরা বাড়াতে বা কমাতে পারবো। এবার এই ভ্যালুটা যেহেতু আমাদের কি বলেছে ক্ষুদ্রতম, মানে সব থেকে ছোট দিকে এগোতে যেতে হবে, তার মানে এই যে টোটাল ভ্যালুটাকে আমরা যদি ছোট করতে চাই, যেটা দিয়ে ভাগ করছি তাকে সব থেকে বড় হতে হবে। নিচে যত বড় হবে, বড় সংখ্যা দিয়ে ভাগ করবো কোনো সংখ্যাকে, ভাগফলটা ছোট হবে। তাহলে দেখো যে sin স্কয়ার 2 থিটা, সে sin স্কয়ার 2 থিটা হোক আর sin স্কয়ার 100 থিটা হোক বা sin স্কয়ার 1 কোটি থিটা হোক, sin স্কয়ার সর্বোচ্চ ভ্যালু কত জানি আমরা, 1। তার মানে এক্ষেত্রে পেয়ে যাচ্ছি ক্ষুদ্রতম মান sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা কত পেয়ে যাব, 4/1 সমান 4। তাহলে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যেটা 4। এবার আমরা 5-এর দাগের প্রশ্ন দেখে নেব, কি বলেছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, তাদের আয়তনের অনুপাত কত হবে।
দুটি গোলকের 5-এর দাগের প্রশ্নে বলা আছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4। ধরে নিচ্ছি একটি গোলকের ব্যাসার্ধ r1 আর অপর গোলকের ব্যাসার্ধ r2। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বলতে 4 পাই r1 স্কয়ার ইস টু 4 পাই r2 স্কয়ার, সেটা রয়েছে 1:4। তাহলে 4 পাই ক্যান্সেল হলে পড়ে থাকবে r1 স্কয়ার বাই r2 স্কয়ার, এখানে পড়ে থাকছে 1/4, সেটাকে লিখতে পারি 1/2 এর হোল স্কয়ার। তার মানে পেয়ে যাচ্ছি r1 বাই r2 সমান 1/2। এবার কি চেয়েছে? আয়তনের অনুপাত। তার জন্য আমরা এক কাজ করছি, এটাই কিউব করছি, r1 কিউব বাই r2 কিউব। দুদিকে কিউব করলে এটা হবে 1-এর কিউব মানে 1 আর 2-এর কিউব বলতে 8। এবার আমরা এখানে উপরেরটা 4/3 পাই গুণ করব আর নিচেরটাও 4/3 পাই গুণ করব। তার মানে উপরে দেখো 4/3 পাই r1 কিউব বলতে প্রথম গোলকটার আয়তন আর 4/3 পাই r2 কিউব বলতে দ্বিতীয় গোলকের আয়তন, আর সেটা পেয়ে যাচ্ছে কত 1/8 সমান 1:8। তার মানে এক্ষেত্রে যে কয়েকটা অপশন রয়েছে তার সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1:8। এরপরে আমরা 1-এর দাগে যে 6-এর প্রশ্নটা রয়েছে তার সমাধান দেখে নেব। কি রয়েছে? আগে যে তথ্যগুলো রয়েছে সেগুলো লিখে নিন। 10, 10, 11, 13, 15, 17, 19 এই তথ্যগুলি দেওয়া রয়েছে। বলেছে এই তথ্যের 17 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পাবে। তা প্রথমে দেখে নিই যে যে তথ্য দেওয়া আছে তার মধ্যমা কত। মধ্যমা সমান হয়ে যাবে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা টার্ম রয়েছে। আর অবশ্যই দেখো এক্ষেত্রে আমাদের সাজাতে হলো না, কেননা মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এবার যেহেতু 7টা পদ রয়েছে তাহলে মধ্যমা কত হবে? 7 প্লাস 1/2 তম পদ। তার মানে 7 আর 1 যোগ করলে 8, 8/2 বলতে 4তম পদ। সেটা কত আসছে? 1 2 3 4 অর্থাৎ 13। এবার যদি 17 না থাকতো, এখানে বলেছে 17 না থাকলে কিভাবে আসতো তথ্যগুলো? 10, 10, 11, 13, 15, 19। তখন কটা টার্ম আসছে দেখো? 6টা টার্ম, যুগ্ম সংখ্যা। তাহলে মধ্যমা কি পেতাম? মধ্যমা সমান 6/2 তম পদ আর 6/2 প্লাস 1 তম পদ, তাদের গড় মানে বাই 2। 6/2 বলতে 3তম পদ, তাহলে তৃতীয় পদ প্লাস চতুর্থ পদ বাই 2। তৃতীয় পদ কত আছে? 11 আর চতুর্থ পদ দেখো 13/2, 24/2 সমান 12। তাহলে আগে মধ্যমা ছিল 13 আর এখন পাচ্ছি দেখো 12। তাহলে মধ্যমা কি হলো? কমে গেছে। কত কমেছে? মধ্যমা কমে 13 মাইনাস 12 সমান 1। কিন্তু বলেছে কি এক্ষেত্রে মধ্যমা কত বাড়ে, তাহলে বাড়েনি তো, কমেছে। তাহলে বাড়লে কি লিখবো? অতএব মধ্যমা বাড়ে, উল্টে লিখতে হবে -1, কেননা এক্ষেত্রে কমেছে আর জানতে চেয়েছে কত বেড়েছে। তাহলে বেড়েছে কত? -1। এক্ষেত্রে যে 4টে অপশন রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি -1। এটাই অ্যান্সার। এবার আমরা 2-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে শূন্যস্থান পূরণ তার সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে 2-এর দাগের 1-এর অঙ্কে। কি বলেছে? 2-এর দাগের 1-এর অঙ্কে বলেছে যে বার্ষিক 10% সুদের হারে 10,000 টাকা দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 10,000 টাকা দ্বিতীয় বছরে জানতে চেয়েছে। তাহলে আমরা দেখবো যে প্রথম বছরের সুদটা কত আসে। দেখো 10,000 টাকার 1 বছরে 10% সুদের হারে সুদ কত পাবো? সুদ সমান কি জানি? আই সমান PTR/100। পি বলতে এখানে 10,000 আর টি বলতে 1 বছর, আর এর ভ্যালুটা 10/100। 0 0 ক্যান্সেল হলে ওপর নিচে দুটো 0 ক্যান্সেল হলে কত করে থাকবে? সরি, এক্ষেত্রে একটা শূন্য হবে, 10,000 বলেছে, তাহলে একটা 0 ক্যান্সেল হলে দেখো পড়ে থাকছে 1,000 টাকা। এবার কি হয়? চক্রবৃদ্ধি সুদের বেলা প্রথম বছর যে সুদটা পেয়েছে সেটা আসলের সঙ্গে যুক্ত হবে, হয়ে নতুন হচ্ছে আসল হবে। তাহলে দ্বিতীয় বছরের আসল কত দাঁড়াবে? দ্বিতীয় বছরের আসল আগে ছিল 10,000, তার সঙ্গে সুদটা যুক্ত হয়ে যাবে 1,000 সমান 11,000 টাকা। এই 11,000 টাকার যে সুদটা আসবে সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে
দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত আসবে? এই 11,000 টাকার 1 বছরের সুদ, তাহলে 11,000 ইন্টু 1 বছর, সুদের হারটা রয়েছে 10/100 টাকা। ওপর নিচে আমরা দুটো জিরো ক্যান্সেল করলে পেয়ে যাব 1100 টাকা। এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর 2 এর দাগের যে অঙ্কটা রয়েছে ভেদ থেকে সেটা দেখে নেব। কি বলেছে? এক্স প্রপোর্শনাল ওয়াই জেড। 2 এর অঙ্কে রয়েছে এক্স প্রপোর্শনাল ওয়াই জেড, আর কি রয়েছে ওয়াই প্রপোর্শনাল এ বি স্কোয়ার। জানতে চেয়েছে, আর একটা দেওয়া আছে জেড প্রপোর্শনাল বি বাই এ। কি জানতে চেয়েছে? এক্সটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, মানে একটু ভেঙে লিখি, এক্স সমান কি হবে? k1 ওয়াই জেড। ধরে নিচ্ছি k1টা একটি ভেদ ধ্রুবক, এক্ষেত্রে ওয়াই সমান k2 এ বি স্কোয়ার, আবার এক্ষেত্রে জেড সমান k3 বি বাই এ। তিনটে ভেদ ধ্রুবক নিলাম এক্ষেত্রে k1 k2 k3। দেখো এবার এক্স সমান কি রয়েছে? k1 ওয়াই জেড, ওয়াই এর ভ্যালু কত? k2 এ বি স্কোয়ার, আর জেড এর ভ্যালু কত রয়েছে? k3 বি বাই এ। এ ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকছে এক্স সমান k1 k2 k3 গুণ হবে, আর পড়ে থাকছে দেখো বি স্কোয়ার, বি গুণ করলে বি কিউব। সমান চিহ্ন আর ধ্রুবক যদি আমরা তুলে দিই চলে আসবে কি? এক্স প্রপোর্শনাল বি কিউব। তাহলে এটাই হচ্ছে শূন্যস্থান পূরণে আসবে কি? বি কিউব। এরপর 3 এর দাগে যে অঙ্ক রয়েছে, বৃত্তের কোন ব্যাসের প্রান্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর ড্যাশ। কি বলেছে? কোন একটা বৃত্ত রয়েছে, একটা ব্যাস নিলাম, এই ব্যাসের যে প্রান্ত বিন্দু রয়েছে দুটো স্পর্শক যদি আমরা অঙ্কন করি তাহলে সেই দুটি কি হবে? তা দেখো এখানে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হবে? লম্ব। আর এদিকেও দেখো স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে একটি সরলরেখার উপর এটাও লম্ব এটাও লম্ব, তার মানে এই যে লম্ব সরলরেখা দুটি পরস্পরের সঙ্গে কি হবে? সমান্তরাল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সমান্তরাল। 4 প্রশ্নে বলেছে 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট এই কোণের বৃত্তীয় মান পাই বাই কে। এর বৃত্তীয় মানটা কত রয়েছে? বৃত্তীয় মান পাই বাই কে। তাহলে কে এর ভ্যালু কত? তা দেখো 180 ডিগ্রি সমান জানি পাই রেডিয়ান, 180 অর্ধেক, একটু শর্টে বলে দিই, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। 180 কে অর্ধেক করলে পেয়ে যাবো 90, এটা হয়ে যাবে পাই বাই 2। আর 90 কে অর্ধেক করলে পাবো 45, তখন হয়ে যাচ্ছে পাই বাই 4। 45 কে অর্ধেক করলে 22.5, অর্থাৎ 22 ডিগ্রি 30 মিনিট পেয়ে যাবো পাই বাই 8। আর পাই বাই 8টা কার সঙ্গে সমান? পাই বাই কে। তাহলে কে এর জায়গায় কে বসে আছে? কে এর জায়গায় বসে আছে 8। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কে সমান 8। 2 এর দাগে যে 5 এর প্রশ্ন রয়েছে, বলেছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা। সমকোণী চৌপল বলতে কি? আয়তঘন। তা একটি আয়তঘন ঘরে তুমি কল্পনা করো যে কটা কর্ণ থাকতে পারে না, প্রতিটা কোণের জন্য তুমি দুটো করে হচ্ছে কর্ণ পাবে। টোটাল দেখো তুমি 4টে কর্ণ পাবে। এটা একটু মনে রেখে দেবে। হ্যাঁ, এবার তোমরা একটু প্র্যাকটিক্যালি করতে চাইলেও সেটা নিজেরা বুঝতে পারবে যে 5 এর দাগের প্রশ্নের সঠিক উত্তর কি? 4টি। যে কোনো একটি সমকোণী চৌপল অর্থাৎ আয়তঘনকারের ক্ষেত্রে কর্ণের সংখ্যা হবে কি? কর্ণের সংখ্যা হবে 4টি। এরপরে 6 যে প্রশ্ন রয়েছে, প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যৌগিক গড়। কি বলেছে? প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যা কি কি হয়? 1, 3, 5, 7, 9। এই হচ্ছে প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যা। অযুগ্ম বলতে বিজোড়, আর স্বাভাবিক সংখ্যা বলতে 1 থেকে শুরু হবে। তাদের গড় বলেছে, তাহলে গড়টা কি করে পাবো? গড় হয়ে যাচ্ছে সংখ্যাগুলোর যোগফল বাই হচ্ছে কটা সংখ্যা? 5টা। যোগ করলে কি আসছে? 3 একে 4, 5, 9, 9, 18 সাথে 25 বাই 5 সমান 5। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কত হচ্ছে? 5। এরপর আমরা 3 এর দাগে যে সত্য মিথ্যা অঙ্কগুলো রয়েছে তা দেখে নেব। 3 এর দাগের 1 অঙ্কে কি বলেছে? কমলের মূলধন অমলের মূলধনের 1.5 গুণ। 3 এর 1 অঙ্কে বলেছে কমল আর অমল। কমলের মূলধন বলেছে অমলের মূলধনের 1.5 গুণ। তাহলে অমল যদি 1 টাকা হয় কমল হবে 1.5 টাকা, সমান কত? 3 এর 2, আর এটা আসছে 1। এবার তাদের লভ্যাংশ বন্টন অনুপাত কি হবে? যে অনুপাতে মূলধন দিয়েছে
তার মানে লভ্যাংশ বন্টনের অনুপাত হবে 3/2:1, 2 দিয়ে গুণ করলে 3:2। কিন্তু এখানে কি রয়েছে 2:3, তার মানে এই স্টেটমেন্ট হয়ে যাচ্ছে মিথ্যা। 3 দাগে 2 অঙ্কে বলেছে √3 - 2 এর সঙ্গে তার অনুবন্ধী করণীর যোগফল -4 হবে। তা 2 অঙ্কে কি বলেছে √3 - 2 এর অনুবন্ধী করণীর সঙ্গে যোগফল, করণীর সঙ্গে যোগফলটা কত হবে? তা দেখো √3 - 2 রয়েছে, তার সঙ্গে কাকে যোগ করব না এর অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী বলতে যে করণীটা দেওয়া রয়েছে সেখানে রুটের আগে যে সাইনটা রয়েছে তাকে আমরা চেঞ্জ করব। তা দেখো √3 আগে কি রয়েছে প্লাস, তার মানে এটা হয়ে যাবে -√3 আর -2। ভেঙে নিলে √3 - 2 প্লাস মাইনাসে -√3 প্লাস মাইনাসে -2। দেখো +√3 -√3 ক্যান্সেল হলে -2 আর -2 মিলে -4। তাই এই ক্ষেত্রে -4 রয়েছে, তার মানে এই স্টেটমেন্ট হয়ে যাচ্ছে সত্য। এখন আমরা 3 দাগে যে 3 অঙ্কটা রয়েছে বলেছে ABCD রম্বসের দুটি কর্ণ AC এবং BD। 3 প্রশ্নে বলেছে একটা রম্বস এঁকে নেব ABCD। সেই রম্বসে কি বলেছে AC² + BD², AC² + BD² সমান 2AB², 2AB²। এটা সত্য না মিথ্যা সেটা দেখতে হবে। এসি এবং বিডি দুটো কর্ণ বলা আছে। আমরা যদি অঙ্কন করি যে এসি আর বিডি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা আমরা যদি ও দিই তাহলে এ থেকে ও যা, ও থেকে সি থা, আর ও থেকে বি যা, ও থেকে ডি থা, আর এই প্রত্যেকটা কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। এবার আমরা কনসিডার করছি ত্রিভুজ এ ও বি। এখান থেকে আমরা কি পাবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো আমরা নিচ্ছি ভূমি বলতে ওবি, তাহলে ওবি স্কয়ার, আর লম্ব বলতে এও, এও স্কয়ার, অতিভুজ বলতে এবি স্কয়ার। এটা আমরা পেয়ে গেলাম। এবার প্রতিটাকে আমরা 4 দিয়ে গুণ করব, প্রতিটা টার্মকে 4 দিয়ে গুণ করলে 4 ওবি স্কয়ার, 4 এও স্কয়ার, এটা আসছে 4 এবি স্কয়ার। তাহলে এটাকে লিখতে পারি 2 ওবি এর হোল স্কয়ার, 2 এও এর হোল স্কয়ার, এটা লিখতে পারি 2 এবি এর হোল স্কয়ার। এবার 2 ওবি বলতে ওবির দ্বিগুণ কি পাবো বিডি, বিডি স্কয়ার। এও ডবল বলতে এসি করানো, এসি স্কয়ার সমান কি পেয়ে যাচ্ছি 2 ইন্টু অর্থাৎ 4, 4 ইন্টু এবি স্কয়ার। এখানে কি দেওয়া রয়েছে এখানে কিন্তু রয়েছে 2 ইন্টু এবি স্কয়ার, তার মানে এই যে স্টেটমেন্টটা আমরা পেয়ে যাচ্ছি সেটা মিথ্যা। তাহলে 3 দাগে 3 স্টেটমেন্ট আমরা পেয়ে যাচ্ছি মিথ্যা। এরপর আমরা 3 দাগে যে 4 অঙ্কটা রয়েছে তা দেখে নেব। 3 দাগে 4 অঙ্কে কি বলেছে cos 0 থেকে cos 89 ডিগ্রি গুণফল। 4 অঙ্কে রয়েছে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি, এইভাবে চলছে cos 89 ডিগ্রি। এর ভ্যালুটা কত দেওয়া রয়েছে এর ভ্যালুটা রয়েছে 0। তাই এটা মান কখনোই 0 হবে কেন cos 0 মান হচ্ছে 1, cos 1 এর একটি ভ্যালু রয়েছে। এইভাবে cos 89 পর্যন্ত প্রত্যেকটা মান কিন্তু নন জিরো অর্থাৎ শূন্য নয়। যদি এক্ষেত্রে cos 90 ডিগ্রি গুণ থাকতো তখন কিন্তু 0 হয়ে যেত, কেন cos 90 ভ্যালু হচ্ছে 0। তাহলে এটার ভ্যালু কখনো 0 হতে পারে না, কিন্তু এটা কি রয়েছে 0। তাহলে আমরা এই স্টেটমেন্টটাও পেয়ে যাচ্ছি মিথ্যা। 5 প্রশ্নে কি রয়েছে এবার দেখে নেব। 5 প্রশ্নে রয়েছে একই ভূমি এবং একই উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি চোঙের আয়তনের অনুপাত 1:3 হবে। দেখো ভূমি বলতে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা একই বলেছে, তাহলে একদিকে রয়েছে শঙ্কু আর একদিকে রয়েছে চোঙ। এদের কি ব্যাসার্ধ হচ্ছে একই আর উচ্চতা একই, এরও ব্যাসার্ধ আর, এর ব্যাসার্ধ আর, এর উচ্চতা h, এরও উচ্চতা h। এর আয়তনটা আমরা কি পেয়ে যাব আয়তনের অনুপাত হচ্ছে দেখো শঙ্কুর আয়তন আমরা কি জানি 1/3 পাই আর স্কয়ার h, আর চোঙের ক্ষেত্রে হচ্ছে পাই আর স্কয়ার h। পাই আর স্কয়ার h ক্যান্সেল হলে 1/3:1, 3টা ওদিকে গেলে 1:3, আর এখানে কি রয়েছে 1:3। তার মানে 5 যে স্টেটমেন্ট সেটা হয়ে গেল সত্য। এরপর 6 যে প্রশ্নটা রয়েছে কোন তথ্যের সংখ্যাগুরু মান একটির বেশি হতে পারে।
তা হতেই পারে। 6-এর প্রশ্নে এটা হয়ে যাচ্ছে সত্য। কেননা সংখ্যাগুরু মান বলতে আমরা কি জানি, কোনো একটা ডেটা দেওয়া রয়েছে, সেই ডেটায় যে তথ্যটা বেশিরভাগ থাকবে সেটাই সংখ্যাগুরু মান। তা কোনো ক্ষেত্রে 2, 4, 5টা তথ্যও বেশিরভাগ থাকতে পারে, তখন সেগুলো হয়ে যাবে সংখ্যাগুরু মান। সুতরাং কোনো তথ্যের সংখ্যাগুরু মান একটি বেশি হতে পারে, এই বিবৃতি সত্য। 4-এর দাগে 1-এর অঙ্কে বাঁচাও। কি বলেছে? দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ হচ্ছে 900 টাকা। তাহলে আফতাবের মূলধন কত? দেখো কি বলেছে, মোট লাভটা কত রয়েছে? 4-এর 1-এর প্রশ্নে রয়েছে মোট লাভ 1500 টাকা। এবার একজনের লাভ দেওয়া আছে, কার? রাজীবের লাভ। রাজীবের লাভ দেওয়া আছে কত? 900 টাকা। তাহলে বাকি লাভটা কার? আফতাবের। আফতাবের লাভ কত হবে? 1500 মাইনাস 900 সমান 600 টাকা। এবার দেখো রাজীবের মূলধন রয়েছে 6000 টাকা, চেয়েছে আফতাবের মূলধন। তাই এক্ষেত্রে যেহেতু কোনো এক্সট্রা কন্ডিশন নেই, তার মানে মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশ বন্টনের অনুপাত তাই হবে। সেটা আমরা যদি লিখি, অতএব আফতাবের মূলধন বাই রাজীবের মূলধন সমান আফতাবের লাভ বাই রাজীবের লাভ। এবার মানগুলো বসিয়ে দেবো। বা আফতাবের মূলধন বাই রাজীবের মূলধন কত রয়েছে? 6000 টাকা দেওয়া আছে। রাজীবের মূলধন 6000 টাকা। আফতাবের লাভ হচ্ছে 600 আর রাজীবের লাভ 900। অতএব আফতাবের মূলধন কত পেয়ে যাব আমরা? 600 বাই 900, আর 6000টা উপায় গেলে গুণ হবে 6000। এবার দেখো দুটো জিরো ক্যান্সেল হবে, 3 3 9, 3 2 6, 3 2 6, 2000 সঙ্গে 2 গুণ করলে 4000 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কি, যে আফতাবের মূলধন 4000 টাকা। 2-এর দাগের অঙ্কে কি রয়েছে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? তা সুদের হারটা কত বলেছে? বার্ষিক সরল সুদের হার R% সমান 5%, এটা দেওয়া রয়েছে 2-এর অঙ্ক। কি বলেছে? সুদটা হবে 1 টাকা 1 মাসে। তাহলে সময় হচ্ছে 1 মাস সমান কত? 1-এর 12 বছর। আমাদের বছর নিয়ে চলতে হবে। আর কি রয়েছে? আর বলেছে সুদ। সুদ হচ্ছে I সমান 1 টাকা। ধরে নিচ্ছি, কি ধরবো? যেটা জানতে চেয়েছে যে কত টাকার মূলধন P টাকা। তাহলে দেখো P সুদটা কি করে পাবো? P ইন্টু সময় রয়েছে 1-এর 12 ইন্টু সুদের হার 5 বাই 100 সমান পেয়ে যাবো সুদ, সেটা রয়েছে 1 টাকা। তাহলে পেয়ে যাচ্ছি P সমান 12 আর 100 উপরে গেলে গুণ হবে আর 5 দিয়ে ভাগ হবে। 5 20 100, 12 আর 20 গুণ করলে 240 টাকা। অতএব নির্ণেয় মূলধন হয়ে যাচ্ছে 240 টাকা। এরপর 4-এর দাগে যে 3-এর অঙ্কে রয়েছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান কত? কি কি বলেছে? x y আর রয়েছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x এবং y এর ধনাত্মক মান। যেহেতু x 12 y 27 ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি x:12 সমানুপাত 12:y। আর কি লিখতে পারি? 12:y সমানুপাত y:27। এখানে কি আসছে দেখো, প্রথম আর চতুর্থ গুণ হয় xy সমান 12 আর 12 গুণ করলে 144। আর এদিকে পাচ্ছি দেখো y গুণ করলে y স্কয়ার সমান 12 ইন্টু 27। তাহলে y সমান কি পাবো? √12 ইন্টু 27। এক্ষেত্রে প্লাস মাইনাস হতো, আমরা মাইনাসটা নেগলেক্ট করেছি কেন? y এর ধনাত্মক মান বার করতে বলেছি। তাহলে পেয়ে যাচ্ছি দেখো
12কে ভাঙলে 4 ইন্টু 3, 27কে ভাঙলে 3 9, 4 বর্গমূল পেয়ে যাব 2, দুটো 3 থেকে একটা 3, আর 9 বর্গমূল 3, 3 3 9 2 18। তাহলে এক্ষেত্রে আমরা বসিয়ে দিই এক্স ইন্টু ওয়াই সমান পেয়েছি 18 সমান 144, বা এক্স ইকাল টু 144/18 সমান 18 8 144, অর্থাৎ এক্স ইকাল টু 8, ওয়াই ইকুয়াল টু 18। এরপরে আমরা 4-এর দাগের যে প্রশ্ন রয়েছে সেটা দেখে নেব। কি রয়েছে, √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এর মধ্যে কোনটি বড়? আগে লিখে নেব √15 প্লাস √3। আর কি রয়েছে 4-এর প্রশ্ন, এটা হোল স্কয়ার দিয়ে শুরু করি। এটা সমান কি আসবে, প্রথমে দেখো a প্লাস বি এর হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে √15 স্কয়ার বলতে 15, আর √3 স্কয়ার মানে 3, 15 আর 3 যোগ করলে 18, আর এটা আছে 2 √15 3 45। আর যেটা রয়েছে √10 প্লাস √8 এর হোল স্কয়ার কত পাবো, এটাও একই রকম a প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙলে √10 এর হোল স্কয়ার 2 ইন্টু √10 ইন্টু √8 প্লাস √8 এর হোল স্কয়ার। √10 স্কয়ার মানে 10, √8 স্কয়ার বলতে 8, 10 আর 8 যোগ করলে 18, আর আসছে 2 √8 10 80। এবার এই দুটো দেখো এদের মধ্যে কে বড়, অবশ্যই 18 18 মিল আছে, দুইটা গুণ অবস্থায় রয়েছে, এক্ষেত্রেও রয়েছে দুটো জন্য, কিন্তু এক্ষেত্রে রয়েছে √45, সেক্ষেত্রে √80, অবশ্যই √80 বড়। তাহলে আমরা কি পাবো, যেহেতু 18 প্লাস 2 √80 বড় কার থেকে, 18 প্লাস 2 √45, তার মানে এটা কি ইমপ্লাই করছে, এটা কোথা থেকে পেয়েছি, √10 প্লাস √18 তার হোল স্কয়ার, আর এটা কোথা থেকে পেয়েছি, √15 প্লাস √3 এর হোল স্কয়ার। স্কয়ারটা বড় মানে সেখান থেকে আমরা এটা সিম্পলি লিখতে পারি, যেহেতু এই দুটো পজিটিভ টার্ম, নেগেটিভ হলে আলাদা বিষয় ছিল, তার মানে পেয়ে যাব √10 প্লাস √18 গ্রেটার দেন √15 প্লাস √3, এটাই অ্যান্সার। এরপর আমরা 4-এর দাগে যে 6-এর অঙ্কটা রয়েছে তা দেখে নেব। কি রয়েছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তা অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় প্রায়ই আসে। দুটি বৃত্ত রয়েছে, ব্যাসার্ধ হচ্ছে 8 আর 3, এই একটা বৃত্ত রয়েছে, আর এখানে একটা বৃত্ত রয়েছে। এবার দেখো তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত বলেছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলেছে 13 সেন্টিমিটার, এটা ও নাম দিলাম, আর এটা হচ্ছে ও ড্যাশ, তাহলে ও ড্যাশ হচ্ছে 13 সেন্টিমিটার। আর কি বলেছে, তাদের যে সরল সাধারণ স্পর্শক তার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। তার সাধারণ স্পর্শক কোনটা হবে, এইটুকু হবে, নাম দিচ্ছি এ বি, লিখছি ধরি ও ও ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক এবি, ও ড্যাশ সমান 13, এটা গিভেন মানে প্রদত্ত। এবার দেখো আমরা যোগ করছি ও এ আর ও ড্যাশ বি। এবার একটু ভালো করে খেয়াল করতে হবে, অতএব ও এ লম্ব এ বি, কেননা দেখো ও এ হচ্ছে কেন্দ্রগামী ব্যাসার্ধ, আর এ বি হচ্ছে বৃত্তের স্পর্শক, সেটা ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে। এবার আমরা কি জানি যে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তার মানে এই কোণটা কি 90 ডিগ্রি। এবার ও ড্যাশের সমান করে আমরা সমান্তরালে একটা রেখা কল্পনা করছি, এটা কে নাম দিলাম। তার মানে ওই যে ত্রিভুজটা পেলাম, কি লিখবো, ও কে সমান ও ড্যাশ বি, সেটা সমান আমরা কি জানি, ছোট বৃত্তের ব্যাসার্ধ রয়েছে 3 সেমি, 3 সেন্টিমিটার। তাহলে এ কে সমান কত পাবো, এ থেকে কে, এই টোটালটা ছিল দেখো 8 সেন্টিমিটার, আর এটা ছিল কত 3 সেন্টিমিটার, তাহলে 8 থেকে 3 গেলে 8 - 3 সমান 5 সেন্টিমিটার। এবার সমকোণী ত্রিভুজ
সমকোণী ত্রিভুজ কোথা থেকে? ত্রিভুজ এ কে বি থেকে পাই। দেখো এক্ষেত্রে লম্ব হচ্ছে এ বি নিতে পারো বা এ কে নিতে পারো, আর ভূমি যে কোনো একটা, লম্ব ভূমি যে কোনো ওই দুটোর মধ্যে একটা নিলে অপরটা হয়ে যাচ্ছে, লম্ব যেটা নেবে ভূমি অপরটা। তাহলে আমরা কি পেয়ে যাব? এ বি স্কোয়ার প্লাস এ কে স্কোয়ার সমান বি কে স্কোয়ার, বা এ বি স্কোয়ার প্লাস এ কে ভ্যালু কত? 5, 5 স্কোয়ার, আর বি কে দেখো রয়েছে ও ড্যাশ, মানে সেটা কার সঙ্গে সমান? 13 সেন্টিমিটার, মানে 13 স্কোয়ার। এখানে লিখে রাখতে পারো যে বি কে সমান, যেহেতু বি কে সমান ও ড্যাশ, তাহলে এ বি স্কোয়ার সমান কত? 13 স্কোয়ার বলতে 169, আর 5 স্কোয়ার সমান 25, বাদ গেলে 144 সমান 12 হোল স্কোয়ার। অতএব পেয়ে যাচ্ছি দুদিক থেকে স্কোয়ার তুললে এ বি সমান 12। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 4 দাগে যে 7 অঙ্ক রয়েছে সেটা দেখে নেব। একটি বৃত্তস্থ চতুর্ভুজের ক্রমিক 3টি কোণের অনুপাত 1:2:3, তাহলে দ্বিতীয় কোণের সঙ্গে চতুর্থ কোণের অনুপাত। ছবিটা আগে আঁকবো। 7 প্রশ্নে কি রয়েছে? একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সেটা ধরে নিচ্ছি এ বি সি ডি, এ বি সি ডি, 4টে শীর্ষবিন্দু বৃত্তের উপরে থাকবে। অনুপাতটা বলেছে 1:2:3। ধরি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ এটা ধরে নিচ্ছি এক্স ডিগ্রি, তাহলে বি হবে অবশ্যই 2x ডিগ্রি, আর সি হবে কত? 3x ডিগ্রি। ডি কোণটা কিভাবে পাবো? তার আগে বলো, এ কোণের বিপরীতে রয়েছে সি কোণ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় কি হয়? পরস্পর সম্পূরক হয়। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। এ হচ্ছে এক্স, আর বি হচ্ছে সি হচ্ছে 3x, সেখান থেকে পেয়ে যাচ্ছি কত? 4x সমান 180 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে যাবো? এক্স সমান 180/4 সমান কত? 45। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কি, যে কোণ বি সমান কি রয়েছে? 2x ডিগ্রি। 2x ডিগ্রি সমান কত? 2 × 45 ডিগ্রি। এক্স এর ভ্যালু 45 পেয়েছি, আর 90 ডিগ্রি। তাহলে বলো ডি কোণটা কত হবে? যেহেতু বি কোণের বিপরীতে রয়েছে ডি, আর বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হয়, তার মানে বি আর ডি যোগ করলে 180। আবার বি কোণটা রয়েছে 90, তার মানে ডি কোণ পাবো 180 ডিগ্রি মাইনাস বি কোণ, আর 180 ডিগ্রি মাইনাস 90 সমান 90। কি চেয়েছে? অনুপাত দ্বিতীয় কোণ আর চতুর্থ কোণ। দ্বিতীয় কোণের ভ্যালুও 90 ডিগ্রি, আর চতুর্থ কোণের ভ্যালুও 90 ডিগ্রি, তার মানে 1:1 কাটাকুটি করবে। এটাই অ্যান্সার। এরপর 4 দাগে যে 8 অঙ্কটা রয়েছে সেটা দেখে নেব। 8 অঙ্কটা কি রয়েছে? বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি এর মান কত? এবিসি একটি সমকোণী ত্রিভুজ এ বি সি। ধরি সমকোণী ত্রিভুজ এবিসি এর বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, সমকোণ ধরে নিলাম। কার ভ্যালু জানতে চেয়েছে? সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। বি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তার মানে কোণ এ আর সি মিলে কত হবে? 90 ডিগ্রি। এই সম্পর্কটাকে আমরা কাজে লাগাবো। এবার চেয়েছে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। তাহলে সাইন স্কয়ার এ রাখলাম, সাইন স্কয়ার সিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস এ। কেন? এ আর সি মিলে 90 ডিগ্রি, আর সাইন স্কয়ার বিটাকে এদিকে রাখলে সাইন স্কয়ার বি সমান কি? 90 ডিগ্রি। এবার দেখো সাইন স্কয়ার এ, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস, আর এখানে স্কয়ার আছে মানে কস স্কয়ার এ, আর এদিকে সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, তাকে স্কয়ার করলে 1 পাবো। এবার সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান আমরা কি জানি? 1, তাহলে 1 + 1 = 2। এটাই অ্যান্সার। এরপর 9 এর যে অঙ্কটা রয়েছে ত্রিকোণমিতি থেকে, সাইন 10 থিটা সমান কস 8 থিটা। 9 এর অঙ্কে রয়েছে সাইন 10 থিটা সমান কস 8 থিটা। জানতে চেয়েছে কি? tan 9 থিটার ভ্যালু কত? এটা আগে সলভ করি। সাইন 10 থিটা কস কে আমরা কি লিখতে পারি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন
90 ডিগ্রি মাইনাস থিটা বলতে এক্ষেত্রে 8 থিটা, দুদিক থেকে সাইন উঠে গেলে 10 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, মাইনাস 8 এপারে এলে প্লাস 8 হবে, আমি পেয়ে যাব 18 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 18 পাঁচে 90, 90 ডিগ্রি বাই 18 সমান 5 ডিগ্রি। কার ভ্যালু চেয়েছে? tan 9 থিটা। আচ্ছা থিটা সমান যদি 5 ডিগ্রি হয় 9 থিটা কত হবে? 9 ইন্টু 5 ডিগ্রি সমান 45 ডিগ্রি, অতএব tan 9 থিটা সমান কি? tan 45 ডিগ্রি। তার ভ্যালু আমরা জানি 1। এরপর আমরা 4 দাগে যে 10 অঙ্ক রয়েছে, বলেছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তা দেখো, ধরে নিচ্ছি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য 2a একক, অতএব ঘনকের আয়তন কত পাবো? এক্ষেত্রে আয়তন নয়, সমগ্র তলের ক্ষেত্রফল বলেছি। আয়তন না লিখে আমরা কি লিখবো? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা কি? 6 ইন্টু বাহু স্কয়ার। 6 ইন্টু বাহু স্কয়ার বলতে 2 এর হোল স্কয়ার বর্গ একক। এটা ভেঙে নিলে 2 স্কয়ার বলে 4, 6 24 স্কয়ার। এবার নতুন যে ঘনক এর বাহুর দৈর্ঘ্য কত পাবো? 50% বৃদ্ধি করেছে। 2a ছিল, এর 50% মানে অর্ধেক, অর্থাৎ a 2a প্লাস a সমান 3a একক। নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত পাবো? 6 ইন্টু বাহু স্কয়ার মানে 3 এর হোল স্কয়ার বর্গ একক, 3 3 9, 6 54 স্কয়ার। অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, আগে কত বৃদ্ধি পেয়েছে দেখবো, 54 স্কয়ার হয়েছে, আগে ছিল 24 স্কয়ার। এটা হচ্ছে বৃদ্ধি বাই প্রথমে কত ছিল? 24 স্কয়ার ইন্টু 100। তার মানে আমরা কত পেয়ে যাচ্ছি? 54 থেকে 24 গেলে 30, 30 স্কয়ার বাই 24 স্কয়ার ইন্টু 100। স্কয়ার স্কয়ার কাটাকুটি হবে, 4 6 কাটি, 6 4 24, 6 5 30, 5 4 25 100, 25 5 125। তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত? সমগ্র তলের ক্ষেত্রফল, এটা সমগ্র হবে, সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল? শতকরা 125 বৃদ্ধি পেল। এরপর আমরা 4 দাগে 11 অঙ্কটা দেখে নেব। 11 অঙ্কেতে কি রয়েছে? বলেছে একটি 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেটগুলি পাওয়া যাবে? তা এক্ষেত্রে দেখো, অঙ্কটি একটু ত্রুটি রয়েছে। কি? যে গোলকটা তুমি গোলাবে, বড় যে গোলকটা, তার ব্যাস রয়েছে 8 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? r/2। আর যে ছোট গোলকগুলো তুমি পাবে তার ব্যাসার্ধ রয়েছে 8 সেমি। তা সেটা কি কখনো সম্ভব বাস্তবে? আমরা সাধারণত কি জানি, যে বড় গোলককে গলিয়ে আমরা ছোট গোলকগুলি পাই। আর এক্ষেত্রে বলা আছে যে গোলকটাকে গোলাবো তার ব্যাসার্ধ r/2, আর যে নতুন গোলকগুলো পাবো ছোট ছোট গোলক, তার ব্যাসার্ধ রয়েছে r। তা কখনোই ঠিক নয়। তাহলে এই প্রশ্নটা আমরা স্কিপ করছি। শেষের যে অঙ্কটা রয়েছে 4 দাগের 12 অঙ্কটা, সেক্ষেত্রে রাশিবিজ্ঞান থেকে রয়েছে। কি বলেছে দেখো, সামেশন i ইকুয়াল টু 1 to n xi মাইনাস 7 সমান রয়েছে 12। এটাকে আমরা প্রথমে ভেঙে নিই। তা দেখো, সামেশনটা গেলে কি আসবে? সামেশন i ইকুয়াল টু 1 to n xi মাইনাস কি আসবে? i ইকুয়াল টু যখন 1 নেব তখন 7 আসবে, i ইকুয়াল টু 2 নিলেও 7 আসবে। এরকম করতে করতে আমরা n টাইমস পর্যন্ত 7 পাবো। তাহলে 7কে আমরা কতবার পাবো? n বার পাবো। তার মানে চলে আসছে 7n, আর এদিকে থাকছে 12। 7কে 2 বার হচ্ছে, আমরা যদি নিই 7 প্লাস 7 মানে 14, আবার 2 দিয়ে গুণ করলে পেয়ে যাই। আর যেহেতু n বার রয়েছে তাই 7-এর সঙ্গে আমরা n গুণ করলে পেয়ে যাবো 7n। এটা 1 নম্বর দিচ্ছি। আর একটা সমীকরণ রয়েছে সামেশন xi প্লাস 3 সমান i ইকুয়াল টু 1 to n, অবশ্য সেটা রয়েছে কত? এটা রয়েছে 72। এটাকে যদি একই রকম ভাবে আমরা ভাঙি, সামেশন i ইকুয়াল টু 1 to n xi, আর 3 আসবে n বার বলতে 3n সমান 72। এটা 2 নম্বর দিলাম। বার করতে বলেছে n এর মান, তাহলে আমরা কিভাবে পাবো?
না 1 নম্বর থেকে 2 নম্বর আমরা বিয়োগ করতে পারি, বা 2 থেকে 1 নম্বরটাকে আমরা বিয়োগ করব। যা খুশি করতে পারো। আমি 2 থেকে 1 বাদ দিচ্ছি, থেকে পাই 2 নম্বরটা যা রয়েছে তাই থাকবে। সামেশন i ইকুয়াল টু 1 to n xi প্লাস 3n সমান 72। 1 নম্বরটা বিয়োগ করছি মানে 1 নম্বরে যে তথ্যগুলো রয়েছে সবার চিহ্নগুলো পরিবর্তন হবে। দেখো সামেশন xi চিহ্ন প্লাস রয়েছে, এটা মাইনাস হয়ে যাবে। i ইকুয়াল টু 1 to xi মাইনাস 7n ছিল, সেটা হয়ে যাবে প্লাস 7n, প্লাস 12 ছিল হয়ে যাবে মাইনাস 12। যোগ করলে দেখো সামেশন xi কেটে যাবে, 7n আর 3n যোগ করলে পেয়ে যাবো 10n, আর 72 থেকে 12 গেলে পেয়ে যাবো 60। তাহলে কি পেয়ে যাচ্ছি, 10n সমান 60। তাহলে n সমান 60/10 সমান 6। তাহলে এক্ষেত্রে যে n এর ভ্যালু জানতে চেয়েছে তার মানটা আমরা কত পেয়ে যাচ্ছি, n এর ভ্যালু 6। তো এইভাবে আমরা এইখানে কি করলাম, যে পেজ নম্বর 193 ছিল তার 1 এবং 2 নম্বর যে প্রশ্নগুলো তার সঠিক সমাধান ডিটেলস দেওয়া হলো। তা তোমরা যারা এখনো পর্যন্ত এবিটিএ টেস্ট পেপার শুরু করোনি তারা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে 1 থেকে, অর্থাৎ যে 1 নম্বর স্কুল থেকে তোমরা পাই টু পাই পেয়ে যাবে। সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। অবশ্যই এর আগে রায় মার্টিন দেওয়া রয়েছে, WBH এর টেস্ট পেপার সলিউশন দেওয়া রয়েছে। তা এই এতগুলো যে কম্বিনেশন তোমরা যদি সলভ করতে থাকো তাহলে দেখবে যে ফাইনাল পরীক্ষাতে গিয়ে তোমরা একেবারে কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ, এদিক ওদিক কোনো ঘোরানো প্রশ্ন পাবে না। যে টাইপের প্রশ্নগুলো, প্রায় সব রকম টাইপের প্রশ্নগুলো তোমাদের এখানে সমাধান করিয়ে দেওয়া হচ্ছে। তাই একটু বলবো যারা নতুন রয়েছে ওই চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো রয়েছে প্রচুর প্রচুর হচ্ছে ভিডিওগুলো শেয়ার করো, যাতে করে তোমাদের ন্যায় বাকি যে স্টুডেন্টরা এখনো যুক্ত হয়নি এই প্ল্যাটফর্মের সঙ্গে তারাও ভালোভাবে অঙ্কের প্রস্তুতি সেরে ফেলতে পারে। আর একটু বলি, তোমরা এই যে সমাধানগুলো হয় তোমরা পেড ব্যাচে পাবে ইউটিউবে, আর না হলে তোমরা পিডিএফ কিনতে পাবে কোনো পয়সার বিনিময়। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কন্টেন্টগুলো দেওয়া হচ্ছে। তাই অবশ্যই ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। তা সবার প্রস্তুতি ভালোই চলছে, আশা করব আরও ভালো হবে এবং অঙ্কের প্রিপারেশান তো ভালোই হবে, কারণ আমি যেভাবে ধারাবাহিকভাবে তোমাদের সমাধানগুলো দিচ্ছি তা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তা প্রস্তুতি ভালোভাবে নাও, সময় নষ্ট করো না, কারণ এই সময়টা তোমরা দ্বিতীয়বার কিন্তু ফিরে পাবে না। তা সবার প্রিপারেশানটা সুগম যাতে হয় সেই কামনা করি। আজকের পর্ব এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমি পরবর্তী যে স্কুল রয়েছে এবিটিএ টেস্ট পেপারে তার সমাধান নিয়ে হাজির হব। টাটা।